বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১-১১ আনার পায়তারা করছে, কিন্তু তারা ভালো করেই জানে ১-১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। আর যদি কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী বিএনপিকে আওয়ামী লীগের কাতারে বা ভারতের দালাল ট্যাগ দেওয়ার চেষ্টা করে তাদের পরিণতি হবে ভয়াবহ। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কুকুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নতুন দল গঠন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে আব্বাস বলেন, নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করলে বিএনপি তাদের স্বাগত জানাবে। একটি দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই ১-১১ অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি ১-১১ আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসরই আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ছেড়ে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফের তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। মানুষ মনে করবে অন্তর্বর্তী সরকার কোনো একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সকালে বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শোনা যাচ্ছে তারা কিংস পার্টি তৈরি করছে। এসব করলে জনগণের কাছে তারা আস্থা হারাবে। যে গণতন্ত্রের জন্য, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য 16 বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ, জনগণ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা। নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে। আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার কেন্দ্রীয় নয়াপল্টন রাজনৈতিক কার্যালয়ের পর বিকেলে রাজধানীর বিএনপি চেয়ারপারসনের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ভার্চুয়ালভাবে লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লন্ডন ক্লিনিক থেকে ১৭ দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় তার ছেলের বাসায় নেওয়া হবে তাকে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে। দ্য লন্ডন ক্লিনিক থেকে রাতে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৮ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া।
এই সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে টুকরো টুকরো করা হয়েছে। একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না। তিনি বলেন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পাবে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তিনি কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত সকল হত্যারও বিচার দাবি করেন। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। ফিরে আসে ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না। ৭২-এর সংবিধান দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান প্রণয়ন করতে হবে যার ফলে এদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি বলেন, বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়ায় কেউ যদি বাধা দিতে চায় তবে সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে। বাধা দেওয়ার পরিণতি হবে শেখ হাসিনার মতো। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও আন্দোলন দমনে সংগঠিত হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে এই সমাবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে সাংবাদিকদের তথ্য জানান। শফিকুল আলম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস একাধিক সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশের উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ করার আহ্বানে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য, তুরস্ক ও চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন এবং আমন্ত্রণ জানাচ্ছেন। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তো সিমিলারলি ওরা ওদের অঙ্কটা বলেনি, বাট তারা খুবই সিরিয়াস। তারা যদি আজকে তাদেরকে বলা হয় এমনকি কালকেই তারা এসে অপারেট করার মতো অবস্থা। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন বাজার সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে নতুন করে আরোপিত ভ্যাট তা আরও কঠিন করে তুলবে। অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিগত সরকারের সিন্ডিকেট এখনও কাজ করছে জানিয়ে তার নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাই জনগণকে সজাগ থাকতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কোনোভাবেই কমছে না চালের দাম এবং এক মাসে সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। কমেছে মুরগি, আলু ও পেঁয়াজের দাম। সবজির বাজার বেশ কিছুদিন ধরে নিম্নমুখী। কম দামই বিক্রি হচ্ছে সব ধরনের শীতের সবজি। সয়াবিন তেলের দাম নতুন করে না বাড়লেও সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। বিস্তারিত জানাচ্ছেন এস.এম. তানভীর। বিগত কয়েক সপ্তাহ ধরেই চালের বাজার অস্থির। সব ধরনের চিকন চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বেড়েছে মোটা চালের দামও। আজ থেকে এক মাস আগে মিনিকেট বিক্রি করছি 70 থেকে 72 টাকা, ওই মিনিকেটে এখন 80 থেকে 82 টাকা।
তারপর আটার চাল যেটা বিক্রি করছি 55 থেকে 56 টাকা, ওটা এখন 60 থেকে 62 টাকা। সরকার যদি একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করে তাহলে মধ্যবিত্তরা যেমন বাঁচতে পারে, গরিবরাও বাঁচতে পারে। ও মোটা চালের দামও কমুক, সব চালের দাম কমুক। তবে কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকা সোনালী মুরগির দাম 370 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজিতে। কমেছে আলু ও পেঁয়াজের দামও। এই সপ্তাহে 190 টাকা করে বিক্রি করতেছে ব্রয়লার, একটু কম। আর পাকিস্তানিগুলো 300 টাকা বিক্রি করতেছে। সোনালী বেচছি আজকে বেশি 300 টাকা, 310 টাকা, মানে আগে একটু বাড়ছে আর কি। শুক্রবার বৃহস্পতিবার দাম বেশি দেয় আর কি। বাজারে তো আমদানি আছে, কিন্তু এরা তো দাম ছাড়তেছে না। নতুন করে তেলের দাম না বাড়লেও এখনও সরবরাহ ঘাটতি সহ মুনাফা করতে না পারার অভিযোগ খুচরা বিক্রেতাদের। বোতলের গায়ে লেখা এমআরপি দরে কিনে সে দামেই বিক্রয় করতে হচ্ছে তাদের। এছাড়া শীতের সব ধরনের সবজির দাম কম থাকলেও বাজারে আসা নতুন কিছু সবজির দাম বেশ চড়া। ফটবুড়ি আছে 100 থেকে 180 টাকা কেজি, পটল আছে 120 থেকে 30 টাকা কেজি, ভেন্ডি আছে 70 থেকে 80 টাকা। যারা অন্য অন্য সবজিগুলো আছে 40 থেকে 45 টাকার ভিতরে পাওয়া যায় ইনশাআল্লাহ। কিন্তু সবজিটা যদি দাম মোটামুটি কম হয়, কিন্তু অন্য অন্য পণ্যের দাম তো বেশি। আমাদের দেশে দেখা গেল বেগুনের দাম কমলে আলুর দাম বাড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিস এটা মানে গায়ে রেট তো বেশি আমরা বেচতে চাই না, যেহেতু এটা নিয়ে ঝামেলা হয়, এই জন্য আমরা গায়ে রেটে বেশি। কেউ আসলে তেল খালি তেল চাইলে আমরা কই না হবে না, একটা তেল আমরা গায়ে রেটে তো বেশি কিনা পড়ে গেছে, আমরা গায়ে রেটেই বেশি। তবে আগের মতোই আছে মাছ, মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। অব্যবস্থাপনা ও অতিরিক্ত যানবাহনের চাপে মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত প্রায় বেশিরভাগ সময়ই যানজট লেগে থাকে। ফলে দুর্ভোগ পোহাতে হয় ভিআইপি এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা, ডিওএসএস ও ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা, যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় একদিকে যেমন সময় অপচয়, অন্যদিকে জ্বালানি খরচ বাড়ছে ভুক্তভোগীদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-ময়মনসিংহ সড়ক। এ সড়কের মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত প্রায় সময়ই যানজট লেগে থাকে। ভুক্তভোগীদের দাবি, ইচ্ছেমতো ইউটার্ন বন্ধ করে দেয়ায় যানজট বাড়ছে। এছাড়া কখনো কখনো সেতু ভবনের পাশের ইউটার্ন থেকে বনানী, কাকলী, বনানী কবরস্থান ও নৌবাহিনীর সদর দপ্তরের সামনের ইউটার্ন বন্ধ করে দেয়া, কবরস্থানের পাশের সড়ক ওয়ান ওয়ে করায় দীর্ঘপথ ঘুরে গন্তব্যে প্রবেশ করতে হয় বনানী, গুলশান, ডিওএইচএস, বারিধারা ও ক্যান্টনমেন্টের বাসিন্দাদের। ইউটার্ন নিতেছে, এই কারণে সব একদিকে চাপটা পড়ে, এই কারণে জ্যাম হয়। এয়ারপোর্টে যাওয়ার জন্য টাইমটা লস হয়ে যায়, তারপরে গ্যাস তো মনে করেন বেশি খায়। যত্রতত্র লোকাল বাস থামিয়ে যাত্রী উঠানামা করানো এবং ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণেও যানজট সৃষ্টি হয়। আমার সামনে যে লোকটা আইলো, উনি হাঁটাতে দিতে আমি হঠাৎ দিলাম। ওভারব্রিজ দিয়ে গেলে আমি গাড়িটা হয়তো ধরতে পারতাম না, কিন্তু এখন তো আর ধরতেই পারবো না। আমি ভাবছি এখানে কি কিছু হয়েছে, এই জন্য আমরা দেখতে আসতে কি বিষয়টা কি। কিছু গাড়ি আছে থামাইয়া প্যাসেঞ্জার লাই, এই প্যাসেঞ্জার কারণেই লওয়ার কারণেই এইগুলো যানজট বেশি। যে জায়গায় মনে করেন যে 10 মিনিটে যাইতে পারবো, ওই জায়গায় যদি 20 মিনিট লাগে, তাহলে এটা তো কষ্টের কারণই। যানজটে অধৈর্য হয়ে উল্টো পথে চলতে গিয়ে অনেককে গুনতে হয় জরিমানা। হয়তো তারা নিয়ম করছে যে এখান থেকে উল্টো ভাবে যাওয়া যাবে না, এই জন্য আটকাইছে। হুন্ডার হচ্ছে 92 আপনার হচ্ছে 1000 টাকা সর্বপ্রথম, মানে অপরাধের জন্য প্রথম অপরাধে 1000 টাকা প্রসিকিউশন দেওয়া হয়েছে। আর হচ্ছে জিপ গাড়িটা হচ্ছে 2500 টাকা। ভুক্তভোগীদের দাবি, ইউটার্নগুলো খুলে দিলে যানজট কিছুটা লাঘবের পাশাপাশি সময় ও তেল খরচ সাশ্রয় হবে। কাটাগুলো থাকলে তো কাটাগুলো গাড়িগুলো জায়গা আপনার, এখন তো এই রাস্তায় চলতে হয় সব গাড়িগুলো, এর জন্য একটু জাম। যে একটু কি চলাচল, এখানে 2 মিনিট চল দিলে যানজট কম হবে, ভালো হবে। মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত সড়কে ইউটার্নগুলো যখন খোলা থাকে তখন যান চলাচল এরকম স্বাভাবিক থাকে। যখনই ইউটার্নগুলো বন্ধ করে দেওয়া হয়, সৃষ্টি হয় তীব্র যানজট আর দুর্ভোগ পোহাতে হয় এ সড়কে চলাচলকারীদের। গুলশান জোনের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মাহফুজুল ইসলাম বলেন, নিয়ম না মানার কারণে কখনো কখনো তীব্র যানজটের সৃষ্টি হয়, তখন বাধ্য হয়ে গাড়ির জট কমাতে ইউটার্ন বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, চালক, যাত্রী ও পথচারী সহ সকলের সহযোগিতা পেলে যানজট রোধ করা সহজ হবে। যে ইউটার্নগুলি আছে সেটা কিন্তু আমরা করিনি, সেটা কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। সেই ইউটার্নগুলি আপনারা একটা দেখতে পাবেন যে নেভির সামনে, ওখান থেকে একটা ইউটার্নের ব্যবস্থা আছে। আবার আমাদের আমতলির ওখানে একটা ইউটার্নের ব্যবস্থা আছে। এই ইউটার্নগুলি কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। যারা এটা প্ল্যান করেছে তারা তো জেনে বুঝে এটা করেছে। আর আমি যদি যত্রতত্র এটা করতে যাই তাহলে আসলে ট্রাফিক কন্ট্রোল করা কঠিন আমার কাছে মনে হয়। তারপরেও আমরা এটা লুক আফটার করছি।
যদি কোনো জায়গায় আপনার আমরা যদি ওই ধরনের এমার্জেন্সি দেখি বা কোনো জায়গায় মনে হয় যে এটা যৌক্তিক, তাহলে আমরা সেটা ওপেন করে দেবো, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হুসাইন ওরফে মিথুন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। আটক মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউ মার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন মিথুনের সমর্থকরা। পরে ছাত্রদল নেতা মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে ছাত্রদল যুবদলের পরিচয় নিউ মার্কেট থানায় হামলা করেন অর্ধশতাধিক নেতাকর্মী। হামলায় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 4 থেকে 5 জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরে হামলা জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক সহ সব শিক্ষককে প্রথম শ্রেণীর চাকরিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান। সমাবেশ শেষে শিক্ষকরা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে মিছিলটি শাহবাগ এলাকায় এলে আটকে দেয় পুলিশ। বিস্তারিত এসএম তানভীরের আরও একটি রিপোর্টে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের দাবিতে অনেকদিন ধরেই তাদের দাবির কথা বলে আসছেন। শুক্রবার সকাল থেকে সারা দেশ থেকে প্রাথমিকের শিক্ষকেরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশে নুরুল হক নূর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে। নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে, আগামী নির্বাচনও যদি আমরা চাই, নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এ সময় শিক্ষকরা তাদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। বৈষম্যের অবসান ঘটিয়ে এখানে নতুন বাংলাদেশ গড়ছেন। আমরা সে আন্দোলনে ছিলাম, আমরা ছাত্র শিক্ষক আন্দোলন করেছি। এখন আমরা বৈষম্যের বিরুদ্ধে আরেকটা আমার আন্দোলন, সেটা হচ্ছে আমাদের বেতন কাঠামো পরিবর্তন করতে হবে, আমাদের 10ম গ্রেড দিতে হবে। যেখানে পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় আছে, প্রশিক্ষণ বিদ্যালয়, ওই প্রশিক্ষণ বিদ্যালয়ের একই কারিকুলাম চলে, একই যোগ্যতা সম্পন্ন টিচারদের 10ম গ্রেড দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে না। কেন? শিক্ষক যদি ন্যায্য গ্রেড না পায়, উচ্চ বেতন না পায়, তাহলে এই জাতিকে পড়াবে কে? এ দেশ উন্নত হবে কিভাবে? তাই আমি উন্নত দেশ গড়ার লক্ষ্যে 10ম গ্রেড চাই এবং এটা আমাদের দিতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করলে মিছিলটি শাহবাগ এলাকায় পুলিশ আটকে দেয়। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যান। এসএম তানভীর, মাইটিভি, ঢাকা। কোটা বৈষম্য দূর করতে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আবারও কোটা আন্দোলনের মুখোমুখি দেশ। 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে কোটার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর স্থান পাওয়ায় 24-এর আন্দোলনের সাথে বেইমানি শামিল বলে মনে করেন শিক্ষার্থীরা। হাজারো শহীদের রক্তের পরও এখনও কেন এত বৈষম্য, এমন প্রশ্ন তাদের। এ নিয়ে দেখুন নুসরাত শারমিনের একটি রিপোর্ট। কোটা প্রথার ফলে অনেক ক্ষেত্রেই মেধাবীরা বৈষম্যের শিকার হতো বলে আগস্ট জুলাই শুরু হয়েছিল বৈষম্য বিরোধী গণ আন্দোলন, যার ফলে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় নতুন এক বাংলাদেশের, দূরীভূত হয় বৈষম্য। তবে 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর আবারও যেন তা মাথাচাড়া দিয়ে উঠেছে। কোটা বহাল রেখে ফলাফল প্রকাশ করায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। কোটা বাতিল করে ফলাফল আবারও প্রকাশের দাবিতে উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটাকে প্রাধান্য না দিয়ে শুধু চিকিৎসক নয়, সুচিকিৎসক বিনির্মাণে সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন আগামীর চিকিৎসকরা। কোটার জন্য যেহেতু আমাদের ভাই বোনরা তাদের প্রাণ পর্যন্ত দিয়েছেন, তো সেক্ষেত্রে এখানেও কোটাটাকে আবার নিয়ে আসাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত। প্রকৃত মেধাবী যারা, তাদেরই আসলে আমার মনে হয় মেডিকেল সায়েন্সে পড়াশোনা করা উচিত, কারণ এটার সাথে মানুষের জীবন জড়িত। আগেই যদি আমরা বিষয়টা কম্প্রোমাইজ করি, তাহলে কিন্তু পরবর্তীতে এটা খুব যে ভালো হবে এরকম
আমি মনে করছি না আর কি। একজন পাবে 41-এ চান্স পাবে, আরেকজন হচ্ছে 75 এরকম পেতে হবে, সেটা তো অবশ্যই অসঙ্গতি। যেহেতু আমাদের জুলাই আগস্ট মাসে এরকম আন্দোলন হলো, তারপরও আবার এখানে ফ্রিডম ফাইটার কোটা রাখাটা আসলে আমি সমীচীন মনে করছি না। পাশাপাশি কোটার ক্ষেত্রে কিছুটা বিবেচনা করা যেতে পারে বলেও অভিমত তাদের। ওটা তো অনেক কভার করে ফেলতো, তো সেই অনুযায়ী ফ্রিডম ফাইটারদের জন্য ফিক্সড কিছু রেখে বাকি তো আসলে দরকার নেই। এদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা মাথায় রেখে তাদের জন্য যৎসামান্য কোটার ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন এই চিকিৎসক। একজন মানুষের সুস্থতা অসুস্থতা জীবন মৃত্যুর মতো বিষয়গুলি নিয়ে সে কাজ করবে, ফলে এই জায়গাটিতে মেধার বিষয়ে কোনো ছাড় দেওয়ার জায়গা প্রথমত থাকা উচিত না। বাংলাদেশের কিছু পিছিয়ে পড়া ছোট ছোট জাতিসত্তার নৃগোষ্ঠী রয়েছে, যাদেরকে প্রাথমিকভাবে অল্প কিছু ছাড় দিয়ে যদি মেডিকেল কলেজে ভর্তি করানো যায়, তাহলে সেই জাতিসত্তার মানুষগুলোর মধ্যে যে আত্মবিশ্বাস সঞ্চারিত হবে, এর দ্বারা তারা অনেক সামনে অগ্রসর হতে পারবে। তবে তা যেন বিস্তর ফারাক না হয়ে দাঁড়ায় সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। যে ছেলে বা মেয়েরা ন্যূনতম 70 নম্বর পেয়ে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, বিপরীতে যদি কেউ কোঠার সুবিধা নিয়ে 40 বা 41 পেয়ে ভর্তি হয়, এটি অন্যায়, এটি অবিচার। অতএব ভর্তি হতে পারে কাউকে যে বিশেষ কোঠায়, সেটি হবে নিশ্চিতভাবে 60-এর উপরে হতে হবে, অর্থাৎ পার্থক্যটা যেন অনেক বেশি না থাকে। যে কোটা বৈষম্যের কারণে এত আন্দোলন আর এত পট পরিবর্তন আবারও তা মাথাচাড়া দিয়ে উঠেছে মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্য দিয়ে। চিকিৎসকের মতো এত সংবেদনশীল পেশায় মেধায় ছাড় পাওয়াটা কতটা যুক্তিযুক্ত? মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশের মতে চিকিৎসকের মতো মহানে পেশায় কোটা নয়, শতভাগ মেধার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জায়গা করে নেওয়া উচিত। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি আজ বরিশালে প্রদর্শিত হয়েছে। ক্রিকেট ভক্ত অনুরাগীদের দেখার জন্য দুপুরে ব্রজমোহন কলেজে জীবনানন্দ দাস মঞ্চের সামনে রাখা হয়। বিসিক শিল্পনগরী থেকে শোভাযাত্রা করে চ্যাম্পিয়ন ট্রফি ব্রজমোহন কলেজে আসার সময় মোটরসাইকেল যোগে শত শত ক্রিকেট প্রেমী যোগ দেয়। এখানে অবস্থানের পর 3:30টায় ট্রফি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রওনা হয়। এখানে সব বয়স ও শ্রেণী পেশার ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ন ট্রফি দেখতে ভিড় জমায় এবং আনন্দে মেতে ওঠে। ভক্তরা বলেন তারা উচ্ছ্বসিত। পাশাপাশি গেলবারের ন্যায় এবারও এই ট্রফি বরিশালে দেখতে চান তারা। এ নিয়ে ফরচুন বরিশালের পরিচালক শফিক রহমান বলেন, এবারের বিপিএলে তাদের ব্যালেন্স দল, আশা করছেন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবেন। দর্শক, এবারে ভিন্ন রকম খবর। বাঁশির সুরের প্রতি মানুষের ভালো লাগা চিরন্তন। যুগ যুগ ধরে বাঁশির সুরের প্রতি বিমোহিত এবং আকৃষ্ট হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। এবার সেই বাঁশির সুরে খামারের শত শত হাঁস বশ করেছেন সাতক্ষীরার এক সফল খামারি। বাঁশির সুর বাজিয়ে খামারের শত শত হাঁসগুলো নিয়ে যান মাইলের পর মাইল পথ। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ভিডিওচিত্রে আবু সাইদ রিপোর্ট। এ যেন এ যুগের হেমিওলনের বাঁশিওয়ালা। সাতক্ষীরার মিন্টু নামের যুবক বাঁশি বাজিয়ে হেঁটে চলছেন মেঠো পথ ধরে, আর তার পেছনে পেছনে ছুটে চলছেন শত শত হাঁস। আর এমন ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলরা উপজেলার সীমান্তবর্তী কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। কৃষি উদ্যোক্তা ওসমান গনি মিন্টু 2 বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। গরু সেই খামারে লোকসান হওয়ায় মিন্টু বালিয়াডাঙ্গার একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে খুলনা সরকারি হ্যাচারি থেকে 1100টি জিন্ডিং ও খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা কিনে একটি শেড নির্মাণ করেন। শেডে রাখা হাঁসগুলোকে আবদ্ধ রেখে মোবাইলে ব্লুটুথের সাহায্যে সাউন্ডবক্স লাগিয়ে বাঁশির সুর শোনানো শুরু করে মিন্টু। এরপর থেকে এই সুরে অভ্যস্ত হয়ে পড়ে হাঁসগুলো। ওই বাচ্চাবেলা থেকে ওরা ওই বাঁশির সুর ওদের জন্য একটু ভালো লাগে। সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এরা বাঁশির সুরই যদি চলতে পারে, 1500 হাঁস পালতে গেলে আপনার 4 জন রাখালের প্রয়োজন হয়। সেইখানে আমরা আছি মাত্র 2 জন, মানে একাই পালতে পারি, তো একজন খাবার আনার জন্য একজনে রাখছি। তো এগুলো আমার বাঁশির সুরেই চলে, আপনারা দেখছেন ইতিমধ্যেই। হাতে মোবাইল আর ঘাড়ের ব্যাগের মধ্যে সাউন্ডবক্স রেখে সুর বাজাতে বাজাতে মিন্টু সামনে হাঁটতে থাকে। হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো হাঁসগুলো তার পেছনে পেছনে চলতে থাকে। 4 থেকে 5 কিলোমিটার দূরেও যেন হাঁসগুলো ছুটে চলে এই বাঁশির সুরে। তা আমরা চাই বাণিজ্যভাবে এইভাবে যেন আমরা হাঁস পালন করতে পারি, এখানে 10 জনের কর্মসংস্থা করতে পারি। তার এই বাঁশির সুরে হাঁস পালনের দৃশ্য দেখে আশপাশে অনেকে আনন্দ পান। প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁস পালন করলে ডিম ও মাংসের স্বাদ অটুট থাকে এবং তার খাবারের পেছনে আলাদা কোনো টাকা খরচ করতে হয় না। মিন্টুর এসব দেখে অনুপ্রাণিত হচ্ছে অনেক বেকার যুবকরাও। এখন হাঁসে
ঘরের তো বাসি দিয়ে আছে, মাঠে আনি, মাঠে খাওয়াই, আবার সন্ধেবেলা বাসি বাজাই, আবার ঘরে নিয়ে যাই। আসলে এটা দেখে অনেক ভালো লাগে যে অনেকগুলো হাঁস সে বাসি দেয়, বাসি দিলে তার পেছন পেছন হাঁসগুলো যায়, খাওয়া দাওয়া করে। যে মিন্টু ভাইয়ের হাঁস পালন করছে এটা আমরা দেখে শিখতে পারছি। হ্যামিলনের বাসিওয়ালা তিনি বাঁশি বাজাচ্ছেন এবং তার পিছে পিছে হাঁস ছুটছে। এটি একটি নজিরবিহীন ঘটনা, তো নিজের চোখে দেখার জন্য এলাম। অবু সদপু, মাই টিভি।